মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভিন। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মা তীরে। শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পাবনার হার্ডিঞ্জ ব্রিজ এলাকার অবৈধ বালু মহলের দখল নিয়ে চলছে অস্ত্রের মহড়া। আতঙ্কে মানুষ, অভিযান চলছে দাবি প্রশাসনের। চাকসু নির্বাচনে ভোট কাল প্রস্তুতি সারছে প্রশাসন। রাকসুর প্রচারের সেই দিনের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে প্রার্থীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই উত্তরবঙ্গের সংবাদ পদ্মা তীরে। পাবনা, নাটোর এবং কুষ্টিয়ার সীমান্তবর্তী হার্ডিঞ্জ ব্রিজ এলাকার অবৈধ বালু মহলের দখল নিয়ে চলছে অস্ত্রের মহড়া। মাঝে মধ্যেই হচ্ছে গোলাগুলি। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ। স্থানীয় প্রশাসনের দাবি, অবৈধ মহাল বন্ধে অভিযান চলছে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। এটা কোনো সিনেমার দৃশ্য নয়। অবৈধ বালু মহলের নিয়ন্ত্রণ নিয়ে পাকশিতে অস্ত্রের মহড়া দিচ্ছে একটি গ্রুপ। মাঝে মাঝেই ঘটছে হামলা এবং বন্দুক যুদ্ধের ঘটনাও। এভাবেই পদ্মা নদীতে প্রকাশ্যে বালুবাহী ট্রলার থেকে চাঁদা তোলার অভিযোগ আছে আরেকটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। গত কয়েক মাস ধরে অবৈধ বালুমহাল দখল আর ঘাট ও নৌ চ্যানেলের ইজারা নিয়ে সংঘাতের জের ধরে পদ্মায় চলছে অস্ত্রের মহড়া। গেল 6 অক্টোবর দুপুরে ঈশ্বরদী সারা ক্যানেলপাড়ায় সশস্ত্র গ্রুপের হামলায় 2 জন গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনি এখন দৌড়ে দৌড়ান আপনার এই দোকান চলে আসে। দোকানে এসে দেখছি আপনি এখানে একজন গুলিতে আহত, এখানে একজন গুলিতে আহত। নিজামের গুলি বুকে লাগছে, গুলি রেগে পেছন দাম বার করে রেখেছে। এসব ঘটনায় হার্ডিন ব্রিজ সংলগ্ন পদ্মা তীরবর্তী গ্রামগুলোতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। আতঙ্কই আছে, খুব ভয়েই থাকি। নদীর কিনারে বাড়ি, মাছ শাক আমরা ধরি, ভয়েই আমরা আতঙ্কই থাকি। নিচে গন্ডগোল করতে করতে যাই হোক উপরেও লাগছে, তাহলে মানুষ তো উপরের মানুষও আতঙ্ক আছে। নদীর মধ্যে যারা মাছ মারে খায় ওনারা তো আতঙ্ক আছে, এবং আমরা উপরের থেকেও আতঙ্ক আছে। গুলি ঘরের উপরে এসে লাগতেছে, টিনে এসে লাগতেছে, বেড়াইতে লাগতেছে, আতঙ্ক তো অবশ্যই। স্থানীয়রা জানান, একসময় এ এলাকার অবৈধ বালুমহালের নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগ সমর্থিত একটি সন্ত্রাসী গ্রুপের হাতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা পালিয়ে গেলে বালু মহলের দখল নিয়ে শুরু হয় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব। কোথায় থেকে তারা আসে পিচবুট নিয়ে বালুরঘাট কেন্দ্র করে, কিন্তু আমরা যে এখানে নদী ভাঙ্গনের মানুষ বসবাস করতেছি খুব হুমকির মুখে, আমাদের টিনের বেড়া ছিদ্র হয়ে ঘরে যাইও আমাদের গুলি লাগে। বালু টলার আছে, চান্দা মান্দা লেবলে এই ঘটনা। মনে করেন আমরা নদীর পাড়ে একটু যাই, গরমের দিনে বসে থাকি, 2 দিন পরে পরে শুরু হয়ে যায়। গোলাগুলি চর বাবুদের হচ্ছে বালু মহলের জন্য, তাছাড়া কারা গুলি করলে ঘটনাস্থল নৌ পুলিশের আওতাধীন জানিয়ে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি জেলা পুলিশ। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বালু মহলগুলো অবৈধ। ইতোমধ্যেই বেশ কয়েকবার এসব বালু মহলে অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আসার পরেই আমরা 2 দিন কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করে এখানে এসএলএন্ড একদিন গিয়ে 6 জনকে জেল দিয়েছে বালু উত্তোলনের জন্য। এটা আমাদের সাড়াঘাটে এবং পাকশিতে আমরা এরকমভাবে যখন বালু উত্তোলনের একটা বিষয় দেখলাম, আমরা ওখানে গিয়ে আমরা 5 জনকে ইতিমধ্যে কারাদণ্ড 1 মাস করে কারাদণ্ড প্রদান করি। তো জেলা প্রশাসক স্যারের নির্দেশনাও এটা ক্লিয়ার যে আমাদের যেহেতু বালুমহল নাই, তো নদী থেকে যেন কেউ কোনো ধরনের বালু উত্তোলন না করতে পারে। সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন কয়েকশো মানুষ 2 দেশে যাতায়াত করছে। কিন্তু জরাজীর্ণ এই ভবনের দীর্ঘদিন সংস্কার বা মেরামত না হয় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন ভবন ব্যবহারকারীরা। হিলি রিপোর্টার হালিম আল রাজির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রায় 2 থেকে 300 যাত্রী যাতায়াত করেন। যাত্রীদের স্থলবন্দর দিয়ে যাতায়াতের জন্য সব আনুষ্ঠানিক কার্যক্রম সারতে হচ্ছে পুরনো ভবনে। এরই মধ্যে ভবনের অনেক অংশের ফাটল ধরেছে, খসে পড়েছে ছাদের পলেস্তারা। শ্যাওলাধরা ভবনের ছাদ চুয়ে পড়ে বৃষ্টির পানি। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় অফিসের কর্মী থেকে শুরু করে সাধারণ যাত্রী সবাইকেই প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। মাথার উপরই পরিষ্কার করে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব এই বিল্ডিংটা মেরামত করার জন্য। বিল্ডিং এর যে এটা আছে ফেটে গেছে, খুব আমাদের ভয়াবহ একটা বাতাস বা আর কিছু আসলে আমাদের কিন্তু ক্ষতি হতে পারে। এটা তো পুরানা বিল্ডিং দেখছি, এখানে এসে আর বৃষ্টি হয়েছে যেহেতু আরো বেশি ভয় লাগছে। ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছি, বাচ্চারা এখানে খেলাধুলা করতে চায়, কিন্তু আমরা তাদেরকে নিয়ে তো একটু ব্যতিব্যস্ত হয়ে আছি। অভিযোগ, একটি আন্তর্জাতিক প্রবেশপথে যাত্রীবান্ধব কোনো ব্যবস্থাই গড়ে ওঠেনি। দ্রুত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভবন নির্মাণের দাবি যাত্রীদের। এটা একটা ইন্টারন্যাশনাল জায়গা, কারণ এখানে দেশের মানুষ এক দেশের মানুষ আরেক দেশের মানুষে আসে। তো এই জায়গাটা একটু হলেও কেন্দ্রীয় সরকার হোক আর যে সরকার বা প্রশাসনিক ভাবে এই জায়গাটার একটু হলেও সুরক্ষিত রাখা দরকার। এখানে আমার সমস্যা মনে হয় কোনো সিকিউরিটি বিশেষ কোনো ক্যামেরা নাই, দেওয়ালে পড়ছে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, তার কোনো লোকজনের দায়িত্ব নাই। দ্রুত ভবন সংস্কার করে যাত্রী সেবা নিশ্চিত করা হবে বলে জানান চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা। 4 লেন রাস্তা হওয়ার কারণে এই ইমিগ্রেশন ভবন সহ পার্শ্ববর্তী অনেকগুলো ভবনেই জমি অধিগ্রহণ করার কথা ছিল, কিন্তু কোনো কারণেই এই প্রজেক্টটা না হওয়ায় এটা সংস্কার কাজটা দীর্ঘমেয়াদী হয়েছে। তবে ইতিমধ্যেই আমরা জেলা পুলিশ সুপার স্যারের মাধ্যমে আমাদের এই ইমিগ্রেশন ভবন সংস্কার করার জন্য এলজিডি ইঞ্জিনিয়ারের মাধ্যমে এস্টিমেট নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পাঠিয়েছি। আশা করতেছি খুব দ্রুতই এটার সমাধান হবে। অবকাঠামোগত সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমে বাড়ছে দুর্ভোগ। দ্রুত এর সমাধান না করা হলে আন্তর্জাতিক যাত্রী সেবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। এবার রাকসু এবং চাকসু নির্বাচনের খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। শেষ দিনে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এদিকে আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। রাজশাহী এবং চট্টগ্রাম থেকে পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। কখনো চায়ের দোকানে, কখনো বা ছুটছেন শিক্ষার্থীদের মেসে। ফেস্টুন ব্যানার হাতে গান গাওয়া সহ নানাভাবে ভোটারের মন জয় করতে চাইছেন তারা। এবার লিফলেটেও রয়েছে ভিন্নতা। চারকোনা কাগজের নানান আকৃতি আর কার্টুনের ছবিতে নিজেদের নামে লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা। জয়ের বিষয়ে আশাবাদী সব প্রার্থী। আবাসিক শিক্ষার্থী তো কম, অনাবাসিক শিক্ষার্থী বেশি। তো সেক্ষেত্রে আমরা আসলে চেষ্টা করছি যে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে আমরা যেন পৌঁছাতে পারি। আমরা হয়তো বিভিন্ন টিমে ভাগ হয়ে গেছি, যেহেতু আমরা 23 জন সদস্য, আমরা প্রত্যেকের ব্যাপারেই বলছি। প্রচারণা একদম শেষ মুহূর্তে আমরা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছি। আমরা এর আগে হল এবং ম্যাচগুলোতে গিয়েছি, প্রজেকশন মিটিং করছি। আমরা আশা রাখছি শিক্ষার্থীরা তাদের ইতিবাচক সাড়ার মাধ্যমে আমাদের সমর্থন জানাবে। আজ রাত 12টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এদিকে আগামীকাল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচন। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আমরা শুধুমাত্র ব্যালট পেপারটা ছাড়া আমাদের প্রয়োজনীয় সামগ্রী সবই কেন্দ্রে কেন্দ্রে অলরেডি সকালবেলা পাঠিয়ে দিয়েছি। আমরা মনে করি আমরা প্রস্তুত, আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নির্বাচনের দিন বাড়ানো হয়েছে শাটল ট্রেনের ট্রিপ ও বাসের সংখ্যা। চাকসু নির্বাচনে 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে 14 ও 10টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 493 জন। মোট ভোটার 27,516 জন। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।
দর্শক, কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার নিয়ে জানিয়েছেন স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী। শেষ দিনের যে উৎসবমুখর পরিবেশ পুরো ক্যাম্পাস জুড়ে, এবং আজ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণে কোণে, প্রত্যেকটি হলে এবং প্রত্যেকটি যে চত্বর রয়েছে সেই চত্বরগুলোতে প্রচারণা চলছে। ঠিক তেমনি আজকে আপনাদের দেখাতে চাই যে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর বলে যে জায়গাটি পরিচিত, সেই জায়গায় প্রার্থীরা বিভিন্ন ভাবে প্রচারণা করছেন। অনেকে গোল টেবিল ভাবে বসছেন বা বিভিন্নভাবে বসে প্রার্থীরা তাদের নিজ নিজ ভোট চাচ্ছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চলছে পোলিং এজেন্ট এবং রিটার্নিং কর্মকর্তাদের একটি বিশেষ সভা, এবং সেখানে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পোলিং এজেন্টদের তারা বলছেন যে কিভাবে ভোটে তারা রোল প্লে করতে পারবেন বা তারা কিভাবে অবস্থান করতে পারবেন, কতদূর অবস্থান করতে পারবেন, কোনো কাগজ নিয়ে যেতে পারবেন কিনা ভোট কেন্দ্রে, এবং ভোট কেন্দ্রে মোবাইল অ্যালাও আছে কিনা, এই বিষয়গুলো তারা ব্রিফিং করছেন। দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার মহসিনাত শিহাব। আমরা এখন আছি বিজ্ঞান অনুষদ ভবনে। এখানে বেশ কয়েকটি পোলিং বুথ আমরা দেখেছি তৈরি করা হচ্ছে, এবং এখানে 102 নম্বর কক্ষের সামনে এখন আমরা আছি। এখানে শাহ আমানত হলের ভোটাররা ভোট দেবেন। আমরা যদি ভেতরে একটু দেখাই যে কিভাবে প্রস্তুত করা হয়েছে এই কেন্দ্রগুলোর ভেতরে সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে, যাতে যে সার্বিক যে ভোটিং প্রক্রিয়া আছে সেটি যেন সরাসরি দেখানো যায়, এবং 14টি LED মনিটরের মাধ্যমে এটি টেলিকাস্ট করা হবে। এই যে বিজ্ঞান অনুষদ ভবন আছে এটির বাইরে বেশ কিছু LED মনিটর থাকবে। এছাড়া সমাজ বিজ্ঞান অনুষদ, সবগুলো অনুষদ যতগুলো কেন্দ্র আছে 5টি কেন্দ্র, সেই 5টি কেন্দ্রের বাইরে আসলে LED মনিটরের মাধ্যমে এগুলি সরাসরি দেখানো হবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বুথ, যেখানে এসে শিক্ষার্থীরা আসলে সেখানে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবেন। তো সব কিছু মিলিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্যালট আগামীকাল সকালে কেন্দ্রগুলোতে নিয়ে আসা হবে। গণতন্ত্রের বিকল্প নেই। আগামী নির্বাচনের উপর নির্ভর করছে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক ভবিষ্যৎ, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির হল রুমে সদর এবং রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। রাজনৈতিক ভুল করার কারণে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না, আর ফ্যাসিস্ট দেখতে চায় না এই দেশের জনগণ। মির্জা ফখরুল বলেন, দানবীয় দুঃশাসনের পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটা গণতন্ত্র ফিরে এসেছে। যারা এ গণ অভ্যুত্থানে যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমাদের মানুষ নির্বাচন চায়। তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায়। ফ্যাসিস্টদের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে এনসিপির নেত্রকোনা জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন সার্জিস। আর এসব বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। সিরিয়াল কিলারদের যথাযথ আইনি প্রক্রিয়া মেনে সেনাবাহিনী হস্তান্তর এবং বিচারে সহযোগিতা করবে আশা প্রকাশ করেন তিনি। গুম হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি সম্পৃক্ত, তারা যে পদেই থাকুক, সে প্রতিষ্ঠানেই থাকুক, তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার দাবি জানান সার্জিস। এখানে যদি বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান আমরা একটা রায় এবং কার্যকারিতা দেখতে পাই, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এনসিপির আলাদা করে কোনো আপত্তি নেই। কিন্তু যদি এমন হয় যে এই বিষয়গুলো, অর্থাৎ জুলাই সনদের আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া, এরপরে হচ্ছে এই যে আমাদের বিচারিক যে প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি, এই বিষয়গুলো যদি পিছিয়ে যায়, প্যারালালি এটা নির্বাচনের উপরও প্রভাব ফেলবে এবং নির্বাচনে পিছিয়ে যেতে পারে। দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে নতুন 90টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে, জানিয়েছেন ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। গতকাল বিকেলে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের স্থান পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। ভোলায় 11টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে জানান উপদেষ্টা। আশ্রয় কেন্দ্রে যাতে অনেক মানুষ নিরাপদ আশ্রয় পায় সে বিষয়ে লক্ষ্য রাখার কথা বলেন উপদেষ্টা। প্রাকৃতিক দুর্যোগের বাইরেও আশ্রয় কেন্দ্রগুলো স্কুল, মাদ্রাসা এবং স্থানীয় কমিউনিটির কাজে ব্যবহারের বিষয়েও নির্দেশনা দেন তিনি। উপকূলীয় অঞ্চলে 90টি নতুন করে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরির জন্য একনেক থেকে অনুমোদন হয়েছে,
প্রকল্প অনুমোদন হয়েছে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের জায়গাগুলো যথাযথভাবে মানুষের কল্যাণে আসবে কিনা সেটা নিরূপণ করার জন্য এখানে আসছি। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে গেল 24 ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে 81 জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে 4 জেলেকে 14,000 মিটার অবৈধ জাল এবং 25 কেজি ইলিশ মাছ সহ আটক করেছে মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড। লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে 9 জেলেকে আটক এবং জনপ্রতি 90,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দিনভর অভিযান চালিয়ে পটুয়াখালীতে 1,23,000 মিটার জাল এবং 10 কেজি ইলিশ সহ 10 জেলেকে আটক করে মৎস্য বিভাগ। রাজবাড়ী সদর এবং গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে 13 জেলেকে আটক করে জেল জরিমানা করা হয়। শরীয়তপুরে মেঘনা এবং পদ্মায় বিশেষ অভিযান চালিয়ে 1,50,00,000 মিটার জাল এবং 45 জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান, এই প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিশ্ব মান দিবস। এ উপলক্ষে সকালে পাবনা জেলা পরিষদে রশিদ হলে বিএসটিআইয়ের পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ইশরাত জেরিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডক্টর আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম এবং এসএসআইয়ের উপপরিচালক তৌফিক ইকবাল। অনুষ্ঠানে স্কয়ার সহ দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে গোপালগঞ্জ এবং পটুয়াখালীতে জেলা প্রশাসন এবং বিএসটিআইয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 20% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। গাইবান্ধা 5 উপজেলার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও ক্লাস পরীক্ষা হয়নি। যশোরের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও হয়নি ক্লাস পরীক্ষা। কর্মবিরতিতে থাকা শিক্ষকরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। কর্মবিরতি পালন করছেন দিনাজপুরের হিলির সব বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। কর্মসূচি পালন করা হয়েছে কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নোয়াখালী, শরীয়তপুর, ঠাকুরগাঁও সহ সারা দেশে। আমার শিক্ষক ভাইরা যতক্ষণ মুক্ত না হচ্ছে এবং দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের এই যে কর্মবিরতি চালিয়ে যাব। এটা যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নিবে না ততদিন আমরা এটা করতেই থাকবো। স্কুলের আমাদের যে সমস্ত ক্লাস পরীক্ষাগুলো ছিল সে পরীক্ষাগুলো আপাতত স্থগিত রয়েছে। আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্তের পর আমরা এই পরীক্ষাগুলো নিব। দর্শক, কিছুক্ষণ আগে যশোরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি নিয়ে জানিয়েছেন সহকর্মী রাহুল রায়। আজ দ্বিতীয় দিনের মতো যশোরের মাধ্যমিক যে এমপি বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কর্মবিরতি চলছে। আমরা দেখেছি গতকালের মতো আজও বিদ্যালয়গুলোতে যে শিক্ষার্থী তাদের উপস্থিতি ছিল এবং শিক্ষকরাও উপস্থিত আছেন, কিন্তু তারা পাঠদান করাচ্ছেন না। বলছেন যে যত সময় পর্যন্ত তাদের যে দাবি সেটি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে পাঠদান করাবেন না। এবার শিক্ষকরা বলছেন যে সুষ্ঠু আন্দোলন সেটি বারবার তারা করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন। এই হেনস্থার শিকার হওয়া পর্যন্ত যত সময় পর্যন্ত তারা নীরব ছিলেন, কিন্তু তারা নীরব থাকবে না, তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা দেখেছি যে বিদ্যালয়ের মাঠগুলোতে শিক্ষার্থীরা আসলে খেলাধুলো করে সময় পার করছেন, গল্পগুজব সময় পার করছেন। তবে প্রত্যেকটি বিদ্যালয় খোলা রয়েছে এবং অফিসিয়াল কাজকর্ম সেটি চলছেন। ঢাকার সরকারি 7 কলেজের শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন সরকারি কলেজের শিক্ষকরা। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভোলা সরকারি কলেজ সহ জেলার বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে কর্মসূচি পালন করেছেন। পাঠদান এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখেন শিক্ষকরা। একইভাবে লক্ষ্মীপুর জেলা সরকারি কলেজ সহ সব সরকারি কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। ঐতিহ্যবাহী যে কলেজগুলো আছে ঢাকাতে সেগুলোকে নষ্ট করে বিশ্ববিদ্যালয় করবার যে প্রসেসটা, এটি একটি ন্যাক্কারজনক সিদ্ধান্ত, এটি হতে পারে না। ছাত্র নামধারী কিছু লোকজন ঢাকা কলেজের ছাত্র শিক্ষকদের অসম্মান করে এবং তাদেরকে লাঞ্ছিত করে। তো সামগ্রিক বিষয়টি কেন্দ্র করে আমাদের
বাংলাদেশ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সমিতি ঘোষিত কর্মসূচি হিসেবে আজকে আমরা সারা দেশে কর্মস্থলে উপস্থিত থেকে কর্মবিরতি পালন করতে যাচ্ছি। আগামী সংসদ নির্বাচনে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি থেকে কমপক্ষে 5% নারী প্রার্থী মনোনয়ন পাবে বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সকালে খুলনা প্রেস ক্লাবে নারী এবং শিশু অধিকার ফোরাম আয়োজিত খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে বিএনপির তৃণমূলের নারী নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু হলো। অনুষ্ঠানে নারী এবং শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী সহ বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে সড়কে মোটরসাইকেল থামিয়ে সুব্রত চন্দ্র দাস নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেলে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরজুবলি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুব্রত চন্দ্র দাস উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সকালে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার গোবিন্দহুদায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জয়নুর নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এদিকে বাগেরহাটে কচুয়ার শিবপুরে দুর্বৃত্তদের হামলায় জাহিদুল ইসলাম মিন্টু নামে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। বাগেরহাট সদরের একটি দিঘি থেকে সুমন্ত বিশ্বাস নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায় গতকাল দুপুর 1টার দিকে সুমন্ত বিশ্বাস সদর উপজেলার বাদেকারাপাড়ার মোহাম্মদ রফিকুল ইসলাম রাসেলের বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। হঠাৎ কাজ শেষ না করে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে স্থানীয়রা দিঘিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। যশোরের শার্শায় কাজীর বের এলাকায় একটি পরিত্যক্ত ভবন থেকে নিখোঁজের 4 দিন পর আব্দুল্লাহ নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাহিন স্মৃতি সংঘ মাদক বিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে শাহবাজপুরের মাসুরপাড়া দল। গতকাল বিকেলে টুর্নামেন্টের ফাইনাল মুন্সিহাটি দলকে 1-0 গোলে হারিয়েছে। শিরোপা জিতে নেয় মাসুরপাড়া দল। খেলা উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক। টুর্নামেন্টে অংশ নেয় 16টি দল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মাসুরপাড়া দলের খালেদ। শাহিন স্মৃতি সংঘের উপদেষ্টা শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ। খেলা শেষে বিজয়ী এবং রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। পাবনার হার্ডিঞ্জ ব্রিজ এলাকা অবৈধ বালু মহলের দখল নিয়ে চলছে অস্ত্রের মহড়া। আতঙ্কে মানুষ, অভিযান চলছে দাবি প্রশাসনের। চাকসু নির্বাচনে ভোটকাল প্রস্তুতি সারছে প্রশাসন। চাকসুর প্রচারের শেষ দিনে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে প্রার্থীরা। আগামী নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন চান সার্জিস। এছাড়া এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ।